প্রত্যাশার চাপ যে কী জিনিস সেটা হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ হাড়ে হাড়ে বুঝছে। কোথায় গেল হায়দ্রাবাদের সেই শক্তিশালী ব্যাটিং লাইন আপ? কোথায় গেল তাদের 300 রান করার চেষ্টা? না, চেষ্টা তো অবশ্য করছে, একটু বেশিই চেষ্টা করে ফেলছে। সবাই তো বলছিল যে হায়দ্রাবাদ তো 300 রান এবারে টাচ করবে, 286 তো তারা অলরেডি করে দিয়েছে, আর 250 তো তাদের অ্যাভারেজ স্কোর। কিন্তু দেখলে তো এক্সপেকটেশনের চাপ কী জিনিস। হায়দ্রাবাদ হয়তো নিজেরাই নিজেদের ওপর প্রেসার ক্রিয়েট করছে। তারা নিজেরাই ভাবছে যে আমরা যখনই খেলতে নামবো আমাদের তো 250 করতেই হবে। কিন্তু এমনটা যে নয়, সব পিচ তো সমান নয়, সব গ্রাউন্ডে তো 250 রান করার দরকার পড়ে না। পিচের কন্ডিশান বোঝো, গ্রাউন্ড কীরকম সেটা বোঝো, অপোনেন্ট কীরকম বল করছে, ভালো বল আসবে সেটাকে রেসপেক্ট দাও। কিন্তু না, হায়দ্রাবাদ যে সেই এক গুঁয়ে প্লেইং, তারা খেলবে, তারা শুধু 250 রান করার চেষ্টাই করবে। আগের ম্যাচেই তো লখনৌ দেখিয়ে দিল কীভাবে আঁটোসাঁটো বোলিং করে হায়দ্রাবাদকে 190 রানে আটকে দিয়েছিল। আর আজকে তো সেখান থেকেও রান কমিয়ে দিন, 163 রানে হায়দ্রাবাদকে অল উইকেট করে দিল দিল্লি ক্যাপিটালস। তারা পুরো 20 ওভারও খেলতে পারলো না। আর তাদের যা অবস্থা ছিল, যদি ভারতীয় এক উঠতি তরুণ তারকা আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার অনিকেত বর্মা 74 রানের ইনিংসটা না খেলতো, তাহলে হায়দ্রাবাদ যে কী করতো, 120 রানেই হয়তো অল উইকেট হয়ে যেত। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিচ ক্লাসেন সবাই যেন বলকে পুরো ফাটিয়ে দিতে চাইছে, বলকে গুঁড়িয়ে দিতে চাইছে, এত জোরে মারতে চাইছে। সব ম্যাচে তো সেটা সম্ভব নয়। আর ঈশান কিষান, একটা ম্যাচে 100 করে কিন্তু পুরো আইপিএল কাটানো যাবে না। প্রত্যেক ম্যাচে ভালো খেলতে হবে, ভারতীয় কন্ট্যাক্ট পেতে হবে, বিসিসিআইয়ের এগ্রিমেন্ট তো তবে হবে। একটা ম্যাচে 100 দিয়ে কিন্তু সব হয় না, কনসিস্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে হবে। উল্টো দিকে শ্রেয়াস আয়ার কীরকম পারফরমেন্স করছে দেখছো তো, কনসিস্টেন্ট প্লে করে যাচ্ছে। আর এতক্ষণ তো আমি হায়দ্রাবাদের ব্যাটিং নিয়ে বললাম, কিন্তু এই হায়দ্রাবাদের ব্যাটিংয়ের যে মেরুদণ্ড সেটাকে ভেঙে দিল যে প্লেয়ার, তার কথা তো আলাদা করে বলতেই হবে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। হ্যাঁ, এই নামটাই যথেষ্ট। কেন যে এত বড় মাপের প্লেয়ার বলা হয় মিচেল স্টার্ককে, সেটা হয়তো মিচেল স্টার্ক এই ম্যাচে বুঝিয়ে দিল। মাত্র 35 রানে 5টা উইকেট। এখন 10 ওভারে 5টা উইকেট পাওয়া যায় না, 4 ওভার কোটা কমপ্লিট না করেই 5টা উইকেট পেল। আর এই মিচেল স্টার্কের তো ট্রাভিস হেডের বিরুদ্ধে যে রেকর্ডটা আছে সেটা তো সবাই জানেন। কত বড় মাপের বোলার এই মিচেল স্টার্ক। যেদিন খেলবে সেদিন কিন্তু একা বিপক্ষকে গুঁড়িয়ে দেবে। আমরা তো তার প্রত্যক্ষদর্শী। 2024-এর যে আইপিএল ফাইনাল হয়েছিল কলকাতার হয়ে, কী সুন্দর পারফরমেন্সটাই না করেছিল, হায়দ্রাবাদকে একা গুঁড়িয়ে দিয়েছিল। আর এই হায়দ্রাবাদকে দেখলেই যেন মিচেল স্টার্ক জ্বলে ওঠে, একা গুঁড়িয়ে দিল হায়দ্রাবাদের ইনিংসকে। আর সেই 163 রানটা চেস করতে নেবে প্রথম থেকেই ফাফ ডুপ্লেসি এবং ম্যাকগ্রাকের ওপেনিং জুটি তো অতি আক্রমণাত্মক ছিল। ডুপ্লেসি 50 রান করল, আউট হওয়ার পরে আর ম্যাচের কিছুই পড়েছিল না। বাকি রানটা সদ্য পিতা হওয়া কেএল রাহুল এবং ট্রিস্টান স্টাফ কমপ্লিট করলো। অভিষেক পড়েলো একটা আক্রমণাত্মক ইনিংস খেললো, যার দরুন আইপিএলে দ্বিতীয় জয়টা নিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ হেরে গেল। টুর্নামেন্ট তো অনেক বড়, অবশ্যই ফিরবে হায়দ্রাবাদ, আমরা সবাই তার অপেক্ষা করে আছি। কিন্তু একটু দেখে শুনে খেলতে হবে। কন্ডিশনের ওপর ভিত্তি করে হায়দ্রাবাদকে ব্যাটিং করলে আমার মনে হয় এই হায়দ্রাবাদ টিম এখনও যথেষ্ট শক্তিশালী। আর দিল্লি ক্যাপিটালসও কিন্তু খুব ভালো খেলছে এবারে। কালকে তো এটা গেল প্রথম ম্যাচের কথা, কালকে তো সানডে ছিল, ডবল হেডার, তাই দ্বিতীয় ম্যাচের কথা তো বলতেই হবে। কারণ দ্বিতীয় ম্যাচটা তো চেন্নাই, আমাদের সকলের প্রিয় মহেন্দ্র সিং ধোনির ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস কিন্তু প্রথম 2টো ম্যাচ তারা হেরে গিয়েছিল, তাই এই ম্যাচটা কিন্তু তাদেরকে জিততেই হতো। নইলে কিন্তু প্রথম 3টে ম্যাচ হেরে গেলে কিন্তু যতই লং টুর্নামেন্ট হোক খুব চাপে পড়ে যেত রাজস্থান রয়্যালস। কালকে দেখিয়ে দিল রাজস্থান, খুব ভালো ব্যাটিং পারফরমেন্স করলো। বিশেষ করে নীতিশ রানার কথা তো বলতেই হবে। 36 বলে 81 রানের একটা ধোঁয়াদার ইনিংস খেললো।
আর কি বলবো, প্রথম ম্যাচে মিচেল স্টার্ক, এই ম্যাচে নীতিশ রানা, দুজনেই এক্স কেকেআর। তাই এই দুই প্লেয়ারকে কেকেআর ছেড়ে দিয়ে কি ভুল করলো, সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কালকের ম্যাচের কথায় যখন ফিরি, তখন নীতিশ রানার সঙ্গে যোগ্য সঙ্গত দিল হেটমায়ার। রানটা 182 রানে তারা নিয়ে গেল। আর এই গুয়াহাটির পিচে 182 রান করে দেওয়া কিন্তু খুবই চাপের ব্যাপার অপোনেন্টের পক্ষে, কারণ এই পিচটা কিছুটা স্লাগিস পিচ হয়, সেটা তো আমরা আগের ম্যাচে দেখেইছি, RR ভার্সেস কেকেআর ম্যাচে। এই রানটা শুরু করার জন্য যার একটা ভালো ইনিংস দরকার ছিল, সেটা ছিল রচিন রবীন্দ্রর, কিন্তু ব্যর্থ হয় রচিন রবীন্দ্র। একা ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় অনেকটা চেষ্টা করেছিল, যতক্ষণ না ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়েছিল মনে হচ্ছিল এই রানটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের সকলের প্রিয় মহেন্দ্র সিংহ ধোনি এই ম্যাচে কিন্তু 7 নম্বরে ব্যাট করতে নেমেছিল, অশ্বিনের আগেই ব্যাট করতে নেমেছিল, কিন্তু পারল না ম্যাচটা কমপ্লিট করতে। রবীন্দ্র জাদেজার সঙ্গে যখন মহেন্দ্র সিং ধোনি ছিল, দেখে মনে হচ্ছিল ম্যাচটা কিন্তু সত্যি শেষ হবার পর্যন্ত যাবে। 2023 সালে সন্দীপ শর্মার লাস্ট ওভারে আটকে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি, 2025 সালেও আটকে গেল মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলেই 20তম ওভারের মহেন্দ্র সিং ধোনি 6 মারার চেষ্টা করেছিল, কিন্তু সিমরান হেটমায়ার লং অনে একটা অসাধারণ ক্যাচ নেয়, আর তখনই প্রায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছিল। লাস্ট সময় একটা সময় সিচুয়েশানে এসে গিয়েছিল যখন 3 বলে 18 রান দরকার ছিল, তখন জেমি ওভারটন প্রথম বলেই 6 মারে, কিন্তু 2 বলে 12 রান। একটা বোলারের পক্ষে এত বড় চাপ নেওয়া সম্ভব ছিল না, তাই চেন্নাই কিন্তু এই ম্যাচটা হেরে গেল। তাই প্রথম ম্যাচ জেতার পরে কিন্তু চেন্নাই পরপর 2টো ম্যাচ হেরে গেল, আর রাজস্থান 2 ম্যাচ হারার পরে জয়ে ফিরল। এবারের আইপিএলটা এইরকমই, মানে কোনো টিমই কোনো দিন ফেভারিট নয়, যে কোনো দিন যে কোনো টিম যে কোনো দলকে হারাতে পারে। এই জন্যই তো আইপিএলটা বিশ্বের এত কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট। যাই হোক, ম্যাচ তো কমপ্লিট হলো, এক দল জিতলো, এক দল হারলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে রোজকার মতো একটাই কথা বলবো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে যখনই আমি এরম খেলার ভিডিও ছাড়বো, আপনাদের নোটিফিকেশানে এসে যাবে, আর আপনারা সেটা প্রথম দেখতে পারবেন। আর আমিও নিজেকে অনেক বেশি উদ্বুদ্ধ মনে করব খেলার ভিডিও ছাড়ার জন্য। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। প্রত্যেক ম্যাচের পরে আমার তো প্রত্যেকটা টিম নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবেই, আর সেই আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আজকের মতো এটুকুই, শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার, শুভরাত্রি।